আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা তোমাদের জন্য এইচএসসি 26 এবং 27 ব্যাচের যারা আছো তোমাদের জন্য আজকে থেকে নিয়মমাফিক প্রত্যেকটা সাবজেক্টের উপর ফ্রি লাইভ ক্লাস আয়োজন করতে যাচ্ছি এবং আজকেই তোমাদের জন্য দুইটা ক্লাস থাকছে। এখন তোমাদের ইসলামী ইতিহাসের উপর একটা ক্লাস হবে এবং 8টা থেকে তোমাদের আনোয়ার ভাইয়া তোমাদের ইকোনমিক্সের ক্লাস নেবেন, 9টা থেকে তো যারা ক্লাসটাতে যুক্ত হয়ে গিয়েছো একটু কাইন্ডলি আমাকে জানাবা তোমরা আমাকে ঠিকঠাক শুনতেছো কিনা, সব কিছু ওকে আছে কিনা, তাহলে আমরা ক্লাসে চলে যাব। আজকে আমরা যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব আব্বাসি খিলাফত, এটা প্রথম পত্রের অন্যতম একটা অধ্যায় এবং যেটা তোমাদের অনেকের কাছেই কঠিন একটা অধ্যায়। আমি চাইলেই শুরুর দিকের অধ্যায়গুলো চুজ করতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের কাছে এটা একটু কঠিন মনে হয় আমি সেটাকেই তোমাদের জন্য বাছাই করেছি। তোমরা আশা করি উপকৃত হবা এবং আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়টা ইনশাল্লাহ কমপ্লিট করানোর চেষ্টা করব। সবাই ক্লাসগুলো করবা, রেগুলার করবা এবং আমরা চেষ্টা করব ক্লাস শেষ হওয়ার পর এই অধ্যায়ের উপর তোমাদের জন্য সলভ ক্লাস নেওয়ার জন্য, যাতে তোমরা কতটুকু শিখতে পেরেছো সেটা আমরা যাচাই বাছাই করতে পারি। আমাকে শুনতেছো কিনা একটু বলো তো। উচিং থুই মারমা, এটা কি এইচএসসি ইকোনমিক ক্লাস? না, এটা ইসলামের ইতিহাস ক্লাস। এই যে এখানে লেখা আছে ইসলাম ইতিহাস প্রথম পত্র। রিয়াজুল হক জিহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমরা তাহলে কি ক্লাসে চলে যেতে পারি? আমরা ক্লাসে চলে যাই। তোমরা যারা যুক্ত হয়েছ ক্লাস শেয়ার করবা, তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের কমন যে গ্রুপ, কমিউনিটি গ্রুপ, এইচএসসির যে গ্রুপ আছে সেগুলোতে জানাবা, অডিয়েন্স নিয়ে আসবা, তাইলে একটু আমরা সবাই মিলেমিশে ক্লাসটা করতে পারবো, ক্লাসটা প্রাণবন্ত হবে। আজকে আমরা আব্বাসি খিলাফত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আব্বাসি খিলাফত সম্পর্কে তোমাদের ইতপূর্ব কোনো আইডিয়া আছে কিনা আমি জানি না। এই খিলাফত উমাইয়া খিলাফতের পর প্রতিষ্ঠিত হয়েছে। উমাইয়া খিলাফতের ধ্বংসযজ্ঞের উপর বা উমাইয়া খিলাফতকে তোমার এক প্রকার তাদেরকে পরাজিত করে আব্বাসিরা এই খিলাফত প্রতিষ্ঠিত করেছিল এবং এই খিলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা জানো যে উমাইয়া বংশের সর্বশেষ যিনি খলিফা ছিলেন তাকে একটা যুদ্ধে পরাজিত করার মাধ্যমে এই খিলাফতটা প্রতিষ্ঠিত হয়েছিল। তবে একজন উমাইয়া খলিফা আব্দুর রহমান আদ দাখিল নামে পরিচিত, তিনি পালিয়ে গিয়ে স্পেনে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে আরও লম্বা একটা সময় ধরে তিনি উমাইয়া খেলাফত স্বাধীনভাবে পরিচালনা করেছিলেন। সেটা নিয়ে আমাদের আরও একটা অধ্যায় আছে, যে স্পেনি ফাতেমি খেলাফত, উমাইয়া খেলাফত স্পেনে, স্পেনে উমাইয়া খেলাফত যেটা আব্দুর রহমান আদ দাখিলির, সেটা নিয়ে মনে হয় আমাদের 6ষ্ঠ অধ্যায়টা। তো সেটাও আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে আলোচনার চেষ্টা করব। রোজিনা আক্তার সালাম দিয়েছ, সামহা আমরিন সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসে যাই। এই বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম খলিফা হচ্ছেন আবুল আব্বাস আস-সাফা। একদম ভালোভাবে মনে রাখতে হবে, এগুলা তোমাদের এমসিকিউর জন্য প্লাস জ্ঞানমূলকের জন্য এগুলা দরকার। তাহলে কি বলেছি, প্রথম খলিফা এবং প্রতিষ্ঠাতা একই সাথে দুইটা বিষয়। যিনি প্রতিষ্ঠা করেছেন এই খিলাফত তার নামও আবুল আব্বাস আস-সাফা এবং যিনি প্রতিষ্ঠা করেছেন তিনিই তো আবার প্রথম খলিফা হবেন স্বাভাবিক। আবুল আব্বাস আস-সাফা 750 সালে এই খিলাফত প্রতিষ্ঠা করেন। কত সালে ভাইয়া? 750 সালে। তাহলে উমাইয়া বংশের পতন হয় কত সালে? আমরা বলবো 750 সালে। যেহেতু এই সালটাতেই আব্বাসি বংশ প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এই সালটাতেই উমাইয়া বংশ শেষ হয়েছে, উমাইয়া বংশের পতন হয়েছে। এবং এই আব্বাসি খিলাফতে যারা শাসন করেছেন শাসক হিসেবে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে যাকে গণ্য করা হয়, মনে করা হয়, তিনি হচ্ছেন খলিফা হারুনুর রশিদ। কি নাম বলেছি ভাইয়া? খলিফা হারুনুর রশিদ। এই নামগুলো আমরা অবশ্যই মনে রাখবো। আমি এই জন্যই এগুলা আমাদের আলোচনায় আসবে, তারপরে এখানে হাইলাইট করেছি যাতে তোমরা প্রাথমিকভাবে এটা জেনে নিতে পারো কে খিলাফত প্রতিষ্ঠা করেছেন, কে সর্বশ্রেষ্ঠ শাসক, কে সর্বশেষ শাসক। কেমন? ওকে, কি জন্য তিনি সর্বশ্রেষ্ঠ সেটা এখানে একটু করে দেয়া আছে, আমরা বিস্তারিত তার শাসনকাল পড়ার সময় জেনে নেব। নামকরণ কিভাবে হয়েছে এই খিলাফতের? দেখো, আব্বাস থেকে আব্বাসি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব, এই নাম থেকেই, এই নামানুসারেই মূলত আব্বাসীদের বা আব্বাসি খিলাফতের নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আপন চাচার নাম থেকেই আব্বাসী নামটা নেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? ইয়াসমিন হক বলেছে ছোট ভাই বোনেরা সবাই মনোযোগ সহকারে ক্লাস করো। হ্যাঁ, তোমাদেরকে ক্লাস করার জন্য বলেছে, তোমাদের কোনো বড় বোন, তার অ্যাডভাইসটা তোমরা ফলো করো। দেখো, সর্বশেষ শাসক কে ছিলেন? আল মুস্তাসিম বিল্লাহ বা আল মুতাসিম বিল্লাহ, তিনি এই বংশের সর্বশেষ শাসক। এবং এই আব্বাসী খিলাফতের পতনটা কিভাবে হয়েছিল? একজন মঙ্গল নেতা, নাম হচ্ছে হালাকু খান, অত্যন্ত বিধ্বংসী এবং ভয়ঙ্কর একজন নেতা ছিলেন। তিনি 1258 সালে বাগদাদ আক্রমণ করার মাধ্যমে আব্বাসী খিলাফতের পতন ঘটিয়েছেন। অনেকগুলো তথ্য, যদিও এখানে মাত্র 3 থেকে 4টা লাইন তোমার কাছে মনে হতে পারে, কিন্তু এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমার চলে এসেছে এই অধ্যায়ের উপর। এবং এই কয়টা লাইন থেকেই কিন্তু এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় পাওয়া যায়। কি বলেছি, আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন এখান থেকে তোমাদেরকে করতে পারবো এবং করি, তোমরা উত্তর দিতে থাকো। কত সালে উমাইয়া বংশের পতন হয়েছিল? তোমরা দেরি করিও না, আমি উত্তর দিয়ে দিচ্ছি, 750। কত সালে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল? প্রশ্ন করা যায়। এরপরে আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা কে? এভাবে প্রশ্ন হতে পারে। আব্বাসী বংশের প্রথম খলিফা কে ছিলেন? আব্বাসী বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে ছিলেন? কেন তাকে আব্বাসী বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা বলা হয়? এরপরে প্রশ্ন হতে পারে আব্বাসী বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন এবং আব্বাসী বংশের পতন কত সালে হয়েছে? কার মাধ্যমে আব্বাসী বংশের পতন হয়েছে? প্রশ্ন হতে পারে। এরপরে কত সালে বাগদাদ নগরী ধ্বংস করা হয়েছে? দেখছো, এখানে অনেকগুলো প্রশ্ন আমরা অলরেডি, এই যে আমি যে প্রশ্নগুলো করেছি সবগুলোর উত্তর এখানে, এবং সবগুলো কিন্তু এভাবে কি অনুসারে বা কিভাবে বা কেন আব্বাসী বংশের নামকরণ আব্বাসী হিসেবে করা হয়েছে, এটাও কিন্তু একটা প্রশ্ন যেটার উত্তর এখানে রয়েছে। একটু বুঝতে পেরেছো কিনা আমাকে বলো তো একটু ভাইয়া। সাজ্জাদ বুঝতে পেরেছ? লোকমান তোমরা বুঝতে পেরেছ কিনা? সামহা আমরিন, আচ্ছা, ভেরি গুড। তোমরা আজকের ক্লাসে যারা আছো একটু বলো তো, 26-এর কয়জন আছো, 27-এর কে কে আছো? শুধু 26 বা 27 এটা লিখলেই হবে, আমি বুঝতে পারবো। 26 বা 27 লিখলেই হবে। আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, দেখো আরও কিছু তথ্য আমরা এখান থেকে জেনে নিব। সেগুলো কি একটু খেয়াল করি আমরা। উমাইয়া রাজবংশের পতন, ফাতেমি ও আব্বাসী আন্দোলন, কিভাবে উমাইয়া রাজবংশের পতন হয়েছে সেটা আমরা বলতেছি আর কি। ফাতেমি এটা একটা শিয়াদের প্রতিষ্ঠিত খেলাফত, শিয়া মতাদর্শের একটা খেলাফত বা বংশ। তো এই ফাতেমি খিলাফত সম্পর্কে আমরা কিন্তু আরও একটা অধ্যায় প্রথম পত্রে পাবো। তোমরা যেহেতু এইচএসসি 26 তোমাদের কিন্তু ফুল সিলেবাসের পরীক্ষা হবে, তোমরা এটা জানো। তো একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি পড়াশোনাটা না করো, এখন থেকে যদি না ধরো, পরীক্ষার সময় যখন কাছাকাছি আসবে তখন কিন্তু ভালো একটা পেইন নিতে হবে। শুধু পেইন না, এরপরেও ভালো করতে পারো কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। ম্যাথমেটিক্যাল বিষয়গুলোতে তুমি চাইলেই, যেমন আমি ওইটাকে আন্ডারমাইন করছি না, বাট তুমি যদি ইকোনমিক্স বলো, তুমি চাইলেই একটু 15-20 দিন ভালো করে এফোর্ট দিলে ম্যাথমেটিক্সের যে ফর্মুলা, যে সিস্টেম, চার্ট, গ্রাফস, এগুলো করে ভালো একটা নাম্বার তোলা যায়। কিন্তু দ্য মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল বিষয়গুলোকে আমরা সব সময় ছোট করে দেখি। আমরা মনে করি যে এগুলো আর কি পড়বো, এগুলো আর কি ক্লাস করব, পড়লেই তো বুঝি। ভাই, বুঝে তো সবাই, কিন্তু মনে তো রাখতে পারি না আমরা, তাই না? মনে রাখাটা সো টাফ, মনে থাকে না। মনে থাকার জন্য রিভিশন লাগে। বারবার একটা বিষয় যখন আমি দেখব, পড়বো, তখন আমার মাথায় ঢুকবে যখন শুনবো। তো এই জন্য হচ্ছে আগে থেকে যদি তুমি একটু একটু করে পড়াশোনা করো, একটু একটু করে গোছায় রাখো, দেখবা যে তোমার কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে, অন্য সবার থেকে তুমি কিছুটা এগিয়ে রয়েছ। আচ্ছা, উমাইয়া রাজবংশের অবসান হয়েছে ফাতেমি এবং আব্বাসী আন্দোলনের মাধ্যমে। তো আব্বাসী আন্দোলনটা অ্যাকচুয়ালি কি? উমাইয়া বংশ কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে? আমরা তো উমাইয়া বংশ তোমাদেরকে আলোচনা করি নাই, যার জন্য তোমরা একটু নাও জানতে পারো, না জানার কথা না, তোমরা পড়েছ। উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন শেষ হওয়ার পর। তোমরা জানো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করেছিলেন? তিনি খিলাফতের দায়ভার বা খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন, যদিও সেখানে অনেকগুলো অগণতান্ত্রিক ইস্যু ছিল। তো সেটা যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
বিট্রে করে এই উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কিন্তু কি ছিল? একটা শিয়া বিরোধী, খারেজি বিরোধী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতাবলম্বীদের বিরোধী একটা খেলাফত ছিল। কারণ তোমরা দেখেছ যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে দুমাতুল জান্দালের সালিশ হয়েছিল, সেখানে তার সাথে যে প্রহসনের রায় দেওয়া হয়েছিল তার প্রতি, সেখান থেকেই খারেজি শিয়া নামে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দল সৃষ্টি হয়েছিল। তো পরবর্তীতে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়, এবং উমাইয়া খেলাফত যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, খারেজি বলো, ফাতেমি বলো, শিয়া বলো, এদের সবার বিরোধী মতাদর্শের একটা খেলাফত ছিল, যার জন্য তাদের বিরুদ্ধে ধীরে ধীরে ফাতেমিরা, খারেজিরা, শিয়ারা যারা ছিল সবারই একটা অবস্থান ছিল। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু বলতেছি যে কিভাবে আসলে এই খিলাফতটা প্রতিষ্ঠিত হলো, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। তো আদর্শগতভাবে তাদের কিন্তু উমাইয়া খিলাফতের বিরোধী একটা অবস্থান ছিল, এবং সেটাকে আবার কাজে লাগিয়েছে এই আব্বাসিরা তাদের আরও একটা সিম্প্যাথি পাওয়ার একটা মেকানিজম ছিল। সেটা কি? যে তারা হচ্ছে আত্মীয়তার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি ক্লোজ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচার সাথে রিলেট করে তারা বলল যে তারা খিলাফতের বেশি দাবিদার। কাদের থেকে? উমাইয়াদের থেকে। তো ধাপে ধাপে তারা আন্দোলন শুরু করলো। আন্দোলন এটা কেমন আন্দোলন ছিল? এটা হচ্ছে তোমার ওই যে জনমত গঠন করা, উমাইয়াদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা, মানুষকে বোঝানো যে এই খিলাফতটা কিনা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক না, আমরা আসলে এই হবে, বা আমরা কেন খিলাফতের দাবিদার তাদের থেকে বেশি, এই বিষয়গুলো তৈরি করা। এবং এটার ক্ষেত্রে কিভাবে তোমার স্টেপ বাই স্টেপ হয়েছিল একটু খেয়াল করো। উমাইয়া খেলাফত যখন ছিল তখন খিলাফতে তোমার প্রাধান্য ছিল কাদের? আরবদের। কিন্তু এই আব্বাসি খিলাফতে প্রশাসনের প্রাধান্য ছিল ইরাক এবং ইরানিদের। দেখো, মোট আব্বাসি খিলাফতের মোট 37 জন শাসক বা খলিফা শাসন করেছেন। কতজন বলেছি ভাইয়া? 37 জন। তো এর মধ্যে আমরা হচ্ছে 10 জন শাসক আছে যাদের শাসনকালটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই 37 জন শাসকের নামও আমরা হয়তো জানি না। যেমন আমরা বলেছি আবুল আব্বাস আস-সাফা, খলিফা হারুনুর রশিদ, এরপরে আসবে তোমার এই যে আল মুতাসিম বিল্লাহ, খলিফা আল মামুন, হ্যাঁ, এই জাতীয় কিছু খলিফা যাদের শাসনকালটা আমরা বেশিরভাগ সময় পড়ে থাকি, যাদের অবদান বেশি, যাদের অনেক সংস্কার রয়েছে। তাহলে এখান থেকে একটু খেয়াল করবো আমরা, তারা মোট এই 37 জন মিলে 508 বছর শাসন করেছে। কত? 508 বছর। কত থেকে কত? 750 থেকে 1258। 1258 ওই যে হালাকু খান ধ্বংস করেছিল, 750-এ ওই যে আবুল আব্বাস আস-সাফার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এগুলো একদম ক্লিয়ার না? ওকে, আচ্ছা, আমরা এখানেও কয়েকটা তথ্য জানলাম যে কতজন শাসক টোটাল আব্বাসি খিলাফতের রয়েছে বা শাসন করেছে আব্বাসি খিলাফতকে? 37 জন। টোটাল কত বছর তারা শাসন করেছে? 508 জন। এবং আব্বাসি খিলাফতে প্রশাসনে কাদের প্রাধান্য ছিল? ইরাক এবং ইরানিদের। একটা বিষয় মাথায় রাখতে হবে, আব্বাসিদের রাজধানী কোথায় ছিল? তুমি কেমনে বুঝতে পারবা যে আব্বাসি খিলাফতে কাদের প্রাধান্য ছিল? ইরাক এবং ইরানিদের। এটা কিভাবে তোমার মনে থাকবে? মনে থাকার একমাত্র এবং সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে, আব্বাসিদের রাজধানী ছিল বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদে, মনে আছে? সরি, বাগদান লিখে ফেলেছে। আব্বাসিদের রাজধানী ছিল কোথায়? বাগদাদে। বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী। তো এজন্যই ইরাকি এবং ইরানি লোকজনের প্রাধান্য আব্বাসি খিলাফতের প্রশাসনে পরিলক্ষিত হয়েছে, দেখা গিয়েছে। এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে আব্বাসি খিলাফতকেই জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়। জ্ঞান বিজ্ঞানের কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে মুসলমানদের যেই সোনালী অধ্যায়, জ্ঞান বিজ্ঞানের যে স্বর্ণযুগ, যে পিক পিরিয়ড, যেটা তারা এই সময়টাতে যারা ছিলেন তারা রেখে গিয়েছেন, যেটা ধারে কাছেও এখনও আমরা কেউ যেতে পারছি না। এই যে ইবনে সিনা বলো, আরও অনেক অনেক বড় ব্যক্তিত্ব বলো, যারা ওই সময়কার আব্বাসি খিলাফতের ওই সময়কার। তো এই শাসনকালটার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি হচ্ছে যে এটা জ্ঞান বিজ্ঞানের উপর ফোকাস করেছিল। কিসের উপর? জ্ঞান বিজ্ঞান চর্চার উপর। উমাইয়া খেলাফতের মেইন ফোকাস ছিল কি? সাম্রাজ্য বিস্তার। তাহলে উমাইয়াদের
মেইন ফোকাস ছিল কোন জায়গায়? সাম্রাজ্য বিস্তার করার উপর। তাদের মূল টার্গেট ছিল সাম্রাজ্য বিস্তার করা। তোমরা যারা ক্লাসে আছো অনেকেই 26-এর আছো দেখতে পাচ্ছি, কিম জান্নাত সহ আর অনেকেই বলেছো, লোকমান ভেরি গুড। 27-এর পিচ্চি বাচ্চারা এখনও তো মনে করো নতুন কলেজে ভর্তি হয়েছে, তাদের এখনও ক্লাস করার সিরিয়াসনেস আসে নাই নাকি? এখনও অনেক সময় ক্লাস করবে, এখনও তো তাদের অনেকে বই টইও কিনে নাই। যাই হোক, আশা করি তারা আমাদের সাথে যুক্ত হবে। তোমরা জানো পড়ালেখা আর্টস এবং কমার্সের জন্য অন্যতম একটা সেরা প্ল্যাটফর্ম, যেটা অনেক দিন ধরে তোমাদেরকে সার্ভিস দিয়ে আসছে। এবং এই বছর থেকে আমরা একটা নতুন স্ট্র্যাটেজিতে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের যে কোর্সগুলো আসবে, আর্টস বলো কমার্স বলো, তোমরা চাইলে শুধু কমার্সের, তোমরা চাইলে শুধু আর্টসের, তোমরা চাইলে আর্টসের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের কোর্স নিতে পারবা। তোমরা যদি চাও কেউ যে শুধু ইসলামের ইতিহাস কোর্সে ভর্তি হতে হবা, তাইলে তুমি শুধু একটা কোর্সেও ভর্তি হতে পারবা। তুমি যদি চাও যে তুমি শুধু ইতিহাসের একটা কোর্সে ভর্তি হবা, সেটাও তুমি পারবা। এবং খুবই স্বল্প এবং নামমাত্র একটা মূল্য, মনে হয় 499 বা এরকম। একদমই আমরা দুজন মানুষ কোথাও রেস্টুরেন্টে খেতে বসলেও কিন্তু আমাদের এই বিলটা চলে আসে, খুবই নামমাত্র মূল্যে। তোমরা শুধু এটা না, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেও তোমরা সিঙ্গেল কোনো কোর্সে চাইলে ভর্তি হতে পারবা। তোমার যদি ইকোনমিক্সে শুধু তুমি পড়তে চাও, পারবা, ঠিক আছে? যাই হোক, আবার চাইলে তুমি যদি মনে করো কম্বাইন্ডলি একটা কোর্সে ভর্তি হবা যেখানে সবগুলো সাবজেক্টের ক্লাস পাবা, তাও তুমি পারবা। আমরা আবার আলোচনায় ফিরে আসি। উমাইয়াদের ফোকাস ছিল সাম্রাজ্য বিস্তারে। এই সাম্রাজ্য বিস্তার মানে কি? ধরো তোমার যে জিওগ্রাফিক্যাল বর্ডার বা এরিয়া রয়েছে, তোমার মনে করো সাপোজ আমাদের বাংলাদেশের আয়তন কত? 56,000 বর্গমাইল। তো আমি বাংলাদেশের যে আয়তন এটাতেই সীমাবদ্ধ থাকবো না। আমি একজন শাসক, আমার নীতি হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি, সাম্রাজ্য বিস্তার করা। তাহলে আমি কি করব? আমি আমার পার্শ্ববর্তী রাজ্যগুলো, আমার কোথায় কোথায় হচ্ছে আমি অভিযান পরিচালনা করতে পারি, কোথায় আক্রমণ করতে পারি, আক্রমণ করে কি করব? আমার সাম্রাজ্যকে কিভাবে আরও হচ্ছে গিয়ে তোমার লং করতে পারি, মানে বাড়াইতে পারি, এটাকে কিভাবে ওয়াইড করতে পারি, সেদিকে আমি মনোযোগ দেব। কিন্তু আব্বাসিরা ছিল টোটালি এটার বিপরীত। তাদের মেইন ফোকাস ছিল কিসের উপর? জ্ঞান বিজ্ঞান চর্চার উপর। তারা তোমার এই যে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছে, যেটা ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম একটা কেন্দ্র বা সেন্টার, এবং এটাকেই হালাকু খান ধ্বংস করার মাধ্যমে আব্বাসী খিলাফতকে বিলুপ্ত করেছিল। আরেকটা বিষয় আমরা এখানে জানবো যে এই যে আব্বাসী খিলাফতের মধ্যে কিছু বংশের ছোট ছোট কিছু বংশ যারা এই খিলাফতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খিলাফতকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে প্রশাসনিক বিভিন্ন কাজে, এরা কারা? এই যে বার্মাকি বংশ, খুবই ইম্পর্ট্যান্ট একটা বংশ, এটা থেকেও তোমাদের পরীক্ষা প্রশ্ন হয়। এরপরে বুয়াইদ বংশ, সেলজুক বংশ, এগুলো সব এই সময়কার বা এই সমসাময়িক কিছু বংশ। আব্বাসী ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে না থেকেও আরও একজন ব্যক্তি, ইসলামী বীর, যিনি অন্যতম ভূমিকা রেখেছেন ইসলামের ইতিহাসের একজন জনপ্রিয় ব্যক্তি, সালাউদ্দিন আইয়ুবী, যার নাম তোমরা জানো। এই সালাউদ্দিন আইয়ুবী তিনি ক্রুসেডে বিশেষ ভূমিকা রেখেছেন, জয়লাভ করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবীর ক্রুসেডের ভূমিকা নিয়েও আমরা এই অধ্যায়ে ইনশাল্লাহ পড়ব। ক্রুসেড ধর্মযুদ্ধ, যেটা পুরো খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে হয়েছিল। আব্বাসী আন্দোলন, যেটার কথা আমরা একটু আগে বলেছি, তোমরা দেখেছ, সেই আব্বাসী আন্দোলন সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানব। আচ্ছা, একটু খেয়াল করি, প্রেক্ষাপটটা একটু দেখো, আব্বাসী আন্দোলনটা কিভাবে হয়েছিল। মোহাম্মদ বিন আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস, তিনি কে? তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা, তার উত্তরাধিকার বা তার বংশধর। কিভাবে এসেছে দেখো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন? তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এবং তার ছেলে ছিল আবদুল্লাহ, তার ছেলে আলী, তার ছেলে মোহাম্মদ। তো এভাবে ধারাবাহিকভাবে 4 পুরুষ পার হয়ে মোহাম্মদের নামটা আমরা এখন বললাম যে মোহাম্মদ বিন আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস। ইবনে মানে হচ্ছে পুত্র, আজকে থেকে মনে রাখবা যে আবদুল্লাহ ইবনে আব্বাস মানে হচ্ছে আব্বাসের পুত্র আবদুল্লাহ। তো এভাবে মোহাম্মদ কেমন এভাবে এসেছে। এবং এই মোহাম্মদ কি করেছেন? তিনি মদিনা থেকে প্যালেস্টাইনে গিয়ে, প্যালেস্টাইন তো বুঝছো, ফিলিস্তিন আর কি, হ্যাঁ, ফিলিস্তিনে গিয়ে তিনি মৃতসাগর বা ডেড সিতে, সেখানের তীরবর্তী একটা জায়গা নাম হচ্ছে হুমায়মা, এই হুমায়মা নামক গ্রামে তার পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেন। কোথায় বলেছি? ফিলিস্তিনের তীরবর্তী একটা জায়গা নাম হচ্ছে হুমায়মা। এটা ডেড সি বা মৃতসাগরের তীরবর্তী একটা জায়গা। ডেড সি এটা কিন্তু একটা লেক, এটা আবার সাগর না। এটাকে ডেড সি বা মৃতসাগর বলা হয় কেন? কারণ হচ্ছে এখানে মানুষ ভেসে থাকতে পারে, এই পানির ঘনত্ব বেশি হওয়াতে মানুষ ডুবে না। আসো,
তো এই ঘাঁটিটা হুমায়মা নামক যে জায়গায় মোহাম্মদ তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতে শুরু করলো, এই জায়গাটা পরবর্তীতে আব্বাসী খিলাফতের প্রচার প্রসার, আব্বাসী খিলাফতের কার্যক্রম পরিচালনার একটা ঘাঁটি হয়ে উঠেছিল, আব্বাসী আন্দোলনের একটা সদর দপ্তর হয়ে উঠেছিল। কেন, কিভাবে? এটা একটা নিরাপদ প্লেস ছিল, সিকিউর জায়গা ছিল আব্বাসী আন্দোলনের পক্ষে ন্যারেটিভ তৈরি করা, জনমত তৈরি করার ক্ষেত্রে। বিশেষ করে তোমরা দেখলে বুঝবা, আরও একটা গুরুত্বপূর্ণ এটা পয়েন্ট হওয়ার কারণ হচ্ছে যে মক্কা মদিনায় যাওয়ার পথের পাশেই ছিল এই গ্রামটা। বুঝতে পেরেছ? এই গ্রামটা মক্কা মদিনায় যাওয়ার পথের পাশে ছিল, আব্বাসীদের কোনো শত্রু ছিল না এখানে। তাইলে এই যে বলেছি নিরাপদ একটা জায়গা, মনে করো আব্বাসীদের খুব একটা বড় কোনো থ্রেটের মুখে পড়তে হয় নাই যে এখানে আমি আমার খিলাফত প্রতিষ্ঠার পক্ষে যে প্রচার প্রচারণা চালাবো সেই ক্ষেত্রে আমাকে কোনো সমস্যার মুখে পড়তে হবে কিনা, হয় নাই। এবং প্রতি বছর হাজার হাজার হজ যাত্রীর সাথে আব্বাসীদের এখানে যোগাযোগ হতো। ওই যে বলেছি মক্কা মদিনায় যাওয়ার পথের একটা জায়গা, তাহলে দেখো এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ প্লেস ছিল। এখানে তারা প্রতি বছর হাজার হাজার হজ যাত্রী মক্কা মদিনাবাসীর সাথে কানেক্ট করতে পারতো, রিচ করতে পারতো, এবং এটার মাধ্যমে তারা তাদেরকে যে আব্বাসী খিলাফত কেন দরকার, কেন উমাইয়া খিলাফত ভেঙে ফেলা দরকার, এগুলো বুঝাইতে পারতো। এবং এই প্রচারণাগুলোর জন্য তারা কিছু গুপ্ত সংগঠনও কী করেছিল, প্রতিষ্ঠা করেছিল। গুপ্ত মানে তো বুঝো, গুপ্ত মানে হচ্ছে যারা পরিচয় গোপন রেখে কাজ করে, ঠিক আছে? এবং এই শব্দটা এই সময় এসে বেশি প্রচলিত। আমরা দেখি প্রত্যেকটা সময় এসে হঠাৎ করে কিছু কিছু শব্দ বেশি কি হয়ে যায়, আমাদের ফোকাসে চলে আসে। তার মধ্যে এই যে গুপ্ত একটা এখন চলতেছে। প্রচারণার জন্য তারা কি করেছিল, গুপ্ত সংগঠন প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন এলাকায়। এবং হচ্ছে গিয়ে এই মোহাম্মদ যার কথা বলছি, তার মৃত্যুর পর, তার মৃত্যুর পূর্বেই তিনি কি করেছিলেন, তার মৃত্যুর পর যাতে নেতৃত্ব দিতে পারে তার জন্য তার বড় পুত্র ইব্রাহিমকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আন্দোলনের, ঠিক আছে? তো ইব্রাহিম তার বাবার মৃত্যুর পর এই আব্বাসী আন্দোলনের প্রচার প্রচারণার দায়িত্ব নিলেন। এবং ইব্রাহিমের মৃত্যুর পূর্বে সে হচ্ছে তার ভাই, ইব্রাহিমের ভাই আবুল আব্বাসকে এই আন্দোলনের দায়িত্ব দিয়ে যান। তাহলে এখানে ব্যাপারটা কিভাবে আসলো আমরা একটু খেয়াল করি। আব্বাসের পুত্র হচ্ছে আবদুল্লাহ, আবদুল্লাহর পুত্র আলী, আলীর পুত্র মোহাম্মদ। মোহাম্মদ মারা যাওয়ার পর ইব্রাহিমকে দিল দায়িত্ব। ইব্রাহিম হচ্ছে সে মারা যাওয়ার আগেই তার ভাই আবুল আব্বাস আস-সাফফাকে দিয়ে গেল। এই আবুল আব্বাস আস-সাফফাকেই আমরা বলছি আব্বাসী বংশের বা আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠাতা। বোঝা গেছে কিনা একটু বলো তো? এটা এইচএসসি 27 ব্যাচের যে কোর্স সেটার একটা পোস্টার তোমরা দেখতেছো। তোমাদের জন্য ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ফার্স্ট পেপারের যে কোর্স সেটা আলাদাভাবে তোমরা চাইলে সেটাতে এনরোল করতে পারবা। শুধুমাত্র ইসলামিক হিস্ট্রি যেখানে তোমরা ক্লাস পাবা, এবং এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোর্সগুলোতে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে যেই সাবজেক্টটা যেই স্যার পড়ান সরাসরি তোমরা তার সাথে কানেক্টেড থাকবা। আগে ছিল আমাদের যে একটা প্রাইভেট গ্রুপে সকল স্যার এবং সকল স্টুডেন্ট সেখানে যুক্ত। এখন যেটা হবে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা একটা প্রাইভেট গ্রুপ থাকবে, সেখানে ওই স্যারই শুধু তোমাদের সাথে কমিউনিকেট করবে, ওই সাবজেক্টের ক্লাসগুলো ওই গ্রুপে হবে। তোমরা যারা পড়ালেখার কিন্তু ওয়েবসাইট ডেভেলপ হয়েছে, এখন ক্লাসগুলো তোমরা ওয়েবসাইটেও পাবা। সেক্ষেত্রে তোমার যদি কোনো একটা সাবজেক্টে কোনো জায়গায় স্পেসিফিকভাবে প্রবলেম থাকে, তুমি সেখানে সেই স্যারের সাথে একদম ক্লোজলি ইন্টারেক্ট করতে পারবা। আসো আমরা আব্বাসী আন্দোলনের কারণগুলো একটু দেখে ফেলি সংক্ষেপে, খুব দ্রুত। কেন আব্বাসী আন্দোলনটা তারা করেছিল, বা এটার পক্ষে তারা কি কি যুক্তি দেখিয়েছিল, যে আব্বাসী আন্দোলনের পক্ষে জনমত গঠন করতে তারা মানুষকে কি কি বুঝিয়েছিল। এক নাম্বার যে কারণ, যদিও এগুলো তোমরা অলরেডি একটু ধারণা পেয়ে গিয়েছো, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম আত্মীয়। আব্বাসীরা ছিল কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই নিকটতম আত্মীয়। কিভাবে সেটা তোমরা অলরেডি বুঝে গিয়েছো। তো এটার পক্ষে যুক্তি দেখিয়ে যে তারা হচ্ছে বেশি দাবিদার, তারা এটা প্রচারণা চালালো। উমাইয়াদের নির্যাতনমূলক শাসক, উমাইয়া শাসকদের যে নির্যাতনমূলক অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলার ব্যাপারে মানুষ ক্ষুব্ধ ছিল, বা মানুষের এই খিলাফতের ব্যাপারে একটা নেগেটিভ কনসার্ন তৈরি হয়েছিল। সেটাকে আবার আব্বাসীরাও কাজে লাগিয়েছিল। বিশেষ করে এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, দেখো উমাইয়া একজন খলিফা, নাম হচ্ছে হিশাম। এই উমাইয়া খলিফা হিশামের পরিবার এবং তার আত্মীয় স্বজনের উপর আরেকজন খলিফা দ্বিতীয় ওয়ালিদ, তার যে অত্যাচার, বুঝছ, এরপরে তার পুত্র সুলাইমানের নির্বাসন, তাহলে এই যে বিষয়গুলো, একজন খলিফা হওয়ার পরেও
এই যে হিশাম, তার পরিবার, তার আত্মীয় স্বজনের উপর আরেকজন খলিফা দ্বিতীয় ওয়ালিদ এবং তার পুত্রকে, হিশামের পুত্র সুলাইমানকে নির্বাসন দেয়া। তো এই যে বিষয়গুলো, এই যে অত্যাচারের বিষয়গুলো মানুষকে তোমার ইমোশনালি কী করেছিল, টাচ করেছিল। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব, শিয়া ও মাওয়ালিদের অবহেলা। তো শিয়া, মাওয়ালি, খারেজি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক গোষ্ঠী, এই জাতীয় যারা ছিল, আগেই বলেছি যে এরা সবাই কিন্তু আব্বাসীদের এই ব্লকে ছিল। তারা সবাই উমাইয়া খেলাফতের বিপক্ষে ছিল, উমাইয়া খেলাফতকে তারা চায় নাই। তো তারাও আব্বাসী খেলাফতে বা আব্বাসী আন্দোলনে ভূমিকা রেখেছে। আব্বাসী খেলাফতে প্রতিষ্ঠার ক্ষেত্রে তারাও মানুষের পক্ষে হচ্ছে গিয়ে মানুষের কাছে এটার জনমত সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এরপরে জাহাবের যুদ্ধ, এটা 750 সালে হয়। তো আমরা কিন্তু একটু আগে বলেছিলাম 750 সালে কি কি ঘটে। তোমরা শুধু সেখানে দেখেছো কি যে উমাইয়া বংশের পতন হয় আর হচ্ছে আব্বাসী বংশের প্রতিষ্ঠা হয়। এখন আমরা আরও কিছু তথ্য এখানে পাবো যে 750 সালে আরও কিছু কিছু হয়। এই যে জাহাবের যুদ্ধ, এটা কত সালে হয়? 750 সালে। এটা কি যুদ্ধ? এটা হচ্ছে উমাইয়া বংশের পতন হয়েছিল যে যুদ্ধের মাধ্যমে সেটা, এবং এই যুদ্ধের মাধ্যমে ফাইনালি হচ্ছে আব্বাসীরা ক্ষমতা নিয়েছিল। আব্বাসী আন্দোলন প্রতিহত করতে গিয়ে উমাইয়া বংশের সর্বশেষ খলিফা ছিল খলিফা দ্বিতীয় মারওয়ান। কি নাম বলেছি ভাইয়া? খলিফা দ্বিতীয় মারওয়ান। তিনি কে? উমাইয়া বংশের সর্বশেষ খলিফা। এই দ্বিতীয় মারওয়ান জাব নদীর তীরে আব্বাসী খলিফা আবুল আব্বাস আস-সাফফার সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হয়। তো আবুল আব্বাস আস-সাফফা তিনি একজন আব্বাসী নেতা ছিলেন। তিনি তার চাচা আবু আবদুল্লাহর নেতৃত্বে সেখানে একটা বাহিনী পাঠালেন এবং উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ হলো। যুদ্ধে দ্বিতীয় মারওয়ান শোচনীয়ভাবে পরাজিত হলেন। 5 আগস্ট 750 সালে মিশরের বুসিরের গির্জার বাইরে এই দ্বিতীয় মারওয়ানকে হত্যা করা হলো। কি কি তথ্য এখান থেকে আমরা পেলাম? প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে? দেখো, জাহাবের যুদ্ধ কত সালে হয়েছিল? 750। খলিফা দ্বিতীয় মারওয়ানকে কত সালে হত্যা করা হয়েছিল? 750। উমাইয়া বংশের সর্বশেষ খলিফা কে ছিলেন? খলিফা দ্বিতীয় মারওয়ান। এই তথ্যগুলো আমরা এখান থেকে পেয়েছি। তাহলে কোন যুদ্ধের মাধ্যমে আব্বাসী বংশের বা আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠা হয়েছিল, পথ চলা শুরু হয়েছিল? জাবের যুদ্ধ। মনে থাকবে এগুলা? এগুলা কিন্তু অবহেলা করার মতো কোনো বিষয় না, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এগুলো থেকেই প্রশ্ন হয় খুবই সহজভাবে। আমরা বইয়ের মতো এত হিউজ লেখা এখানে আনি নাই। দেখো, পয়েন্টগুলোর অধীনে আমরা খুবই কম লেখা নিয়েছি, আমরা যাতে সহজে তোমরা মনে রাখতে পারো। তবে কম মানে এই না যে এখানে অনেক কিছু বাদ পড়েছে, ঘুরে ফিরে কথা কিন্তু এগুলাই পড়া, এগুলাই। এরপর আমরা দেখব আব্বাসী শাসনের বৈশিষ্ট্যগুলো কেমন, ক্যারেক্টারিস্টিক্স কেমন, একটু দেখি আমরা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী রাজতন্ত্র। ইসলামী রাজতন্ত্র। আর উমাইয়াদের ক্ষেত্রে বলা হতো যে রাজতান্ত্রিক খেলাফত। হ্যাঁ, লোকমান কি বলেছে? ইসলামিক হিস্ট্রির ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বছর সালগুলো মনে রাখতে পারি না। আচ্ছা, মনে রাখতে পারার জন্য বেশি বেশি পড়তে হবে, এটাই হলো একমাত্র ট্যাবলেট, একমাত্র ওষুধ। ওকে, আমরা একটু দেখি। উমাইয়াদের কথা বলেছিলাম, তারা হচ্ছে রাজনৈতিক বিষয়ের উপর ফোকাস করেছিল। কিসের উপর? রাজনৈতিক বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়েছিল। আর আব্বাসীয়রা সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিল, তারা ধর্মীয় প্রকৃতি এবং কার্যাবলীর উপর ফোকাস করেছিল। বুঝছো? আব্বাসীয়দের ফোকাস ছিল মেইনলি রাজনৈতিক বিষয়টার উপর, তাদের ফোকাস ছিল সাম্রাজ্য বিস্তারের উপর, এদের ফোকাস ছিল ধর্মীয় প্রকৃতি, এদের ফোকাস ছিল জ্ঞান বিজ্ঞান। আব্বাসী এবং উমাইয়াদের মধ্যে তফাৎগুলো একটু জানলে দুইটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো। এরপরে দেখো, সামরিক শক্তি হ্রাস করেছিল। সামরিক শক্তি বৃদ্ধি করা কখন প্রয়োজন হবে? সামরিক শক্তি বৃদ্ধি করা আমার তখন প্রয়োজন হবে যখন আমি যুদ্ধে লিপ্ত থাকব, যখন আমি আমার পার্শ্ববর্তী দেশের সাথে ফাইটে লিপ্ত থাকব, তখন আমার সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজন হবে। যেহেতু আব্বাসীয়দের কাজ ছিল না সাম্রাজ্য বিস্তার করা, তাদের নীতি ছিল না সাম্রাজ্যবাদী, সুতরাং তারা সামরিক বিষয়টাতে ফোকাস কম করেছে। তারা জ্ঞান বিজ্ঞান চর্চা এবং হচ্ছে ইন্টেলেকচুয়াল যে সাইটগুলো সেগুলোর উপর ফোকাস করেছে। বুঝতে পেরেছ কি না?
তারা জ্ঞান বিজ্ঞানের দিকে ঝুঁকেছিল। এরপর দেখো রাজকার্যে ইরানিদের প্রভাব প্রতিষ্ঠা, এটাও বলেছি। ইরানি এবং ইরাকিদের প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে কেন? কারণ এদের রাজধানী ছিল বাগদাদে, বাগদাদ ইরাকের রাজধানী। রাজকার্যে এদের প্রাধান্য দেখা গিয়েছিল। অন্যদিকে উমাইয়াদের ক্ষেত্রে দেখা গিয়েছিল তাদের রাজধানী ছিল দামেস্কে। কোথায়? সিরিয়ার দামেস্কে। তো এই জন্য উমাইয়াদের খেলাফতে তোমার হচ্ছে গিয়ে আরবদের প্রাধান্য ছিল। ঠিক আছে, জ্ঞান বিজ্ঞানের যুগ বলা হয় এটাকে। আব্বাসীয় খিলাফতটাকে কি বলা হয় ভাইয়া? জ্ঞান বিজ্ঞানের যুগ। এই আমলে এসে জ্ঞান বিজ্ঞানের প্রচুর চর্চা হয়েছে। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন এই যুগের কিছু শাসক, স্পেশালি হারুনুর রশিদের নাম তোমরা জানো। এরপরে খলিফা মামুন, তাদের শাসনকাল যখন আমরা আলাদা আলাদা করে পড়ব তখন দেখবা যে তারা জ্ঞান বিজ্ঞানে কীভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এখান থেকে আমরা যে তথ্যগুলো, যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে কি একটু জিজ্ঞেস করলে বলতে পারবা? আমাকে একটু বলো তো। আমরা কিন্তু এখনও আব্বাসী খিলাফতের কোনো শাসক থেকে পড়া শুরু করি নাই, কোনো শাসকের শাসনকাল। আমরা এখনও এই খিলাফতের যে ব্যাকগ্রাউন্ড, যে বৈশিষ্ট্য, যে ইনিশিয়াল কথাবার্তাগুলো সেগুলো নিয়ে আছি। এখান থেকেও আমরা অনেকগুলো তথ্য পেয়ে গিয়েছি, জেনে গিয়েছি, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখন একটু প্রশ্ন করব, তোমরা একটু উত্তর দিবা। আজকের ক্লাসে আমি আর আগাবো না, আমি এতটুকুতেই রাখবো। তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আজকে প্রথম ক্লাস বলতে পারো, ফ্রি ক্লাস আজকে থেকেই শুরু হচ্ছে। তো প্রতি বুধবার অথবা রবিবার যে কোনো একটা ফিক্সড ডে থাকবে, তোমরা রুটিন ফলো করবা, গ্রুপে পেজে একটু আপ টু ডেট থাকবা, সবসময় একটু কী রাখবা, নজর রাখবা, তাইলেই তোমরা বুঝতে পারবা কোন দিন কী ক্লাস হচ্ছে। হেলাফেলায় উড়িও না। অনেকে আছো হচ্ছে তোমরা হয়তো গ্রামে আছো, ভালো কোনো ক্লাস পারো না, বা অনেক সীমাবদ্ধতার কারণে বুঝতে সমস্যা হচ্ছে। তো তোমরা হচ্ছে এই আমাদের ফ্রি ক্লাসগুলো অন্তত করিও, ঠিক আছে? কিছুটা হলেও যদি উপকার পাও সেটাই আমাদের জন্য সাফল্য। আনিশা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। একটু আমাকে বলো তো দেখি, আব্বাসীয়দের রাজধানী কোথায় ছিল, উমাইয়াদের রাজধানী কোথায় ছিল? এরপর হচ্ছে আব্বাসীয়দের প্রশাসনে বা খেলাফতে কাদের প্রাধান্য প্রতিষ্ঠিত ছিল, কাদের প্রাধান্য ছিল? এরপরে আব্বাসীয়দের মেইন ফোকাস ছিল কিসের উপর? আব্বাসীয়দের ফোকাস কিসের উপর ছিল? আব্বাসী এবং উমাইয়াদের মধ্যে আমরা কোন খেলাফতটাকে সাম্রাজ্যবাদী বলতে পারি, আব্বাসীয় নাকি উমাইয়া? এই প্রশ্নগুলো যদি তোমাদেরকে এখন করি তোমরা উত্তর দিতে পারবা না। তোমাদের কাছে কি এই বিষয়গুলো ক্লিয়ার না? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ধরে নাও যে তুমি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। তুমি যদি আব্বাসী এবং উমাইয়াদের মাঝে, আমি যদি বলি আব্বাসী এবং উমাইয়া খেলাফতের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ করো, তাহলে তুমি করতে পারবা কিনা যে এই খেলাফত হচ্ছে রাজনৈতিক বিষয়গুলোর উপর ফোকাস করেছে, এটা ধর্মীয় প্রকৃতির উপর, এটা সাম্রাজ্য বিস্তারের উপর, এটা জ্ঞান বিজ্ঞানের চর্চার উপর, এটার রাজধানী ছিল বাগদাদে, এটার রাজধানী ছিল দামেস্কে। এরপরে হচ্ছে এটাতে তোমার ইরাকি এবং ইরানিদের প্রাধান্য ছিল, এটাতে আরবদের প্রাধান্য ছিল। এভাবে করে করে তোমরা কিন্তু এগুলো বলতে পারবা খুবই সহজভাবে, ঠিক আছে? তো যারা ক্লাস করেছো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস আমরা শেষ করতে যাচ্ছি। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। ক্লাস ভালো লেগে থাকলে ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা। শেয়ার করে টাইমলাইনে রাখলে সুবিধা যেটা হবে, তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস তোমার টাইমলাইন থেকে দেখতে পারবা। পেজে অনেক দিন অনেক ক্লাস হবে, হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমাকে ঘাটাঘাটি করে খুঁজতে হবে। তো আর কোনো কথা না, অল্প সময় আমরা 30 থেকে 35 মিনিটে ক্লাস নিয়েছি, বিরক্ত হওয়ার মতো না। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে আমাদের ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।